আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তিস্তায় আসলে যে পরিকল্পনাটা নেওয়া হয়েছিল, তিস্তা ব্যালেন্স করবে মহাপরিকল্পনা, এর আগেও আমরা শুনেছিলাম যে চীন এটা নিয়ে কাজ করবে, এবং আমরা এমনও শুনেছিলাম যে সেই কাজটা যখন চীনকে দেওয়া হবে নাকি ভারতকে দেওয়া হবে, এটা নিয়ে আমাদের এক ধরনের দোটানা চলছিল। শেখ হাসিনা আমলের শাসন আমলের শেষ দিকে আমরা শুনেছিলাম যে নাকি ভারতকে দেওয়া হবে, ভারত করে দেবে। আহ, আসলে এই পরিকল্পনাটা কি ছিল? এটা হলে আমাদের কি লাভ হতো? চীন যেভাবে করতে চাচ্ছিল তার সঙ্গে ভারত যেভাবে করতে চাচ্ছিল, এর মধ্যে কোনো কি বিরোধ আছে কিনা? তাহলে একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করা দরকার। আমাদের যে তিস্তা নদী একটা গুরুত্বপূর্ণ নদী, যেটা সিকিমে 22,000 ফিট উপরে আহ পর্বত থেকে ওটার উৎপত্তি। এটা সিকিম, তারপরে পশ্চিম বাংলার কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এসব দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের এই নীলফামারীতে এটা প্রবেশ করে। এই হচ্ছে, কিন্তু এই জলপাইগুড়িতে, দার্জিলিং এর কাছাকাছি, এইখানে একটা পশ্চিম বাংলা মানে ভারত সরকার একটা বাঁধ দিয়েছে, যেটাকে নাম বলা হয় গজলডোবা বাঁধ। কিন্তু এই নদীতে আরো জানে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র, জল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। ওগুলো রান অব দি রিভার, এবং কিছু কিছু পানি তো সেচের জন্য তারা নিয়েই যায়। কিন্তু গজলডোবাটা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে গেছে। এখানে এরা বলে 80%, 85%, 90% পানি তারা ডাইভার্ট করে শুষ্ক মৌসুমে, বর্ষাকালে না। বর্ষাকালে পানি বেশি, শুষ্ক মৌসুমে তারা ডাইভার্ট করে নিয়ে যায়, অ্যাকচুয়ালি সবই নিয়ে যায়। যার ফলে বাংলাদেশের যে 115 কিলোমিটার তিস্তা নদী, এইখানে পানি থাকে না শুষ্ক মৌসুমে। কোনো বছর থাকে সামান্য কিছু। এটাই হইতেছে মূল ব্যাকগ্রাউন্ড। এর সাথে আরেকটা বিষয় এসে যোগ হয়েছে, যে পশ্চিমবাংলার সরকার সম্প্রতি যে বাজেট ঘোষণা করেছে, সে বাজেটে কিন্তু 11,000 কোটি রুপি তারা বরাদ্দ করছে যে তিস্তা প্রজেক্টের জন্য। এইখানে যেটা আমরা জানতে পারলাম, যে এই গজলডোবার আগে যে দুইটা ক্যানাল আছে, দুই পাশে দুইটা ক্যানাল, এটা দিয়ে তো পানি তারা নিয়ে যায়। এর উপরেও আরো দুইটা ক্যানাল করতে চাচ্ছে, অর্থাৎ তারা সেচের যে তাদের যে 9 লক্ষ হেক্টর জমিতে তারা সেচ দেয়, এটাকে আরো বেশি এক্সপ্যান্ড করতে চাচ্ছে। এখন যদি এটা তারা করে এটা যদি তারা করে তাহলে আমাদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি। আমরা কোনো পানি এখনই পাই না, কোনো পানি আমরা পাবো না শুষ্ক মৌসুমে। সেইটার পরিপ্রেক্ষিতে একটা পরিকল্পনা নিতে চাচ্ছে, যাতে বর্ষাকালে যে পানি আসে এটা ধরে রেখে গ্রীষ্মকালে শুষ্ক মৌসুমে ব্যবহার করা যায় কিনা। এটাই হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, অর্থাৎ ভারতের উপর নির্ভরতা কমিয়ে আনার একটা প্রচেষ্টা। এখন যেসব কথা বলা হয় যে তিস্তার পরিকল্পনা সব রেডি, টাকা দিলেই হয়ে যাবে, বা একটা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন চুক্তি হবে, এটা কিন্তু সঠিক না। তিস্তার যে পরিকল্পনার কথা বলা হয়, যে পাওয়ার কনস্ট্রাকশন, একটা চায়না পাওয়ার বলে একটা কোম্পানি আছে, বিশাল কোম্পানি। এই কোম্পানি একটা কনসেপ্ট পেপার, ধারণা পত্র, এবং তার একটা ভিডিও তারা তৈরি করছে, একটা 3D ভিডিও তারা তৈরি করে ওইটাকেই বলা হচ্ছে ওইভাবেই হবে। কিন্তু ডিটেইল যে হাইড্রোলজিক্যাল সার্ভে, সেডিমেন্টেশন সার্ভে, টপোগ্রাফি সার্ভে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডিজ, অনেক কিছু লাগে, যেমন স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এই ধরনের যত কিছু আছে, ফিজিবিলিটি, প্রি ফিজিবিলিটি, এগুলি কিন্তু খুব একটা করা হয় নাই, সামান্য কিছু হয়তো করা হয়েছে। এইটাই এখন করতে হবে। এইটা করে তারপরে আপনার কত টাকা লাগবে, কিভাবে হবে, এগুলি নিয়ে আলোচনা হবে। সুতরাং যদি এই আলোচনাটা হয়, এখানে ডেফিনেটলি আলোচনা উঠবে, এবং চীনের সাথে যদি চীনকে দিয়ে এই প্রজেক্টটা করতে হয়, তাহলে স্টাডি করা, এইসব বিষয়েই তারা চুক্তি করবেন কিংবা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করবেন। এটাই আমার ধারণা। মানে আপনি বলতে চাচ্ছেন, যদি এই সফরে আলোচনা উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়, তারপরেও এই কাজ শুরু হতে হতে আরো সময় লাগবে।
কাজ শুরু হতে তো আরো কমপক্ষে 2-3 বছর লাগবে, মিনিমাম 2 বছর লাগবে তো স্টাডি করতে, তারপরে ডিজাইন করে ঠোরে একনেকে পাস করে ফাইন্যান্স হয়তো চায়নায় দিল। এটা এটা যে সহসা কালকেই শুরু হয়ে যাবে তা কিন্তু না। যেটা পদ্মা ব্যারেজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সকল ধরনের স্টাডি কিন্তু অনেক আগে থেকে করা হয়েছে। এই আমাদের যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তারপর ওয়ারপো, এরা বিদেশি কোম্পানির সহযোগিতায়, এক্সপার্টদের সহযোগিতায় ওইসব স্টাডি করে একটা নকশা কিন্তু তারা করছেন, একটা ইঞ্জিনিয়ারিং নকশা তারা করছেন, এবং ওইটার উপর ভিত্তি করেই কিন্তু একনেকে এই প্রজেক্টটাকে পাস করানো হয়েছে। সেই ক্ষেত্রে পদ্মা ব্যারেজের কাজটা অনেক আগানো আছে, তিস্তার কাজটা আগায় নাই। তিস্তার কাজটা না আগানোর একটা কারণ হতে পারে যে এটা সবসময় ভারত এখানে এক ধরনের পরোক্ষ বা প্রত্যক্ষ বিরোধিতা করে আসছে। যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে চায়নার সহযোগিতা করতে চাইলেন, তখন ভারত বলল যে না, এর সাথে আমরাও জড়িত থাকবো, আমাদেরও এক্সপার্টের সাথে জড়িত থাকতে হবে। এই ধরনের নানাবিধ মানে গোলমাল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই কিন্তু শেষ পর্যন্ত এটা আগায় নাই। কিন্তু এটা আমাদের জীবন মরণের সমস্যা। আমাদেরকে এই তিস্তার পানি ধরে রেখে হোক বা ভারতের সাথে আরো বেশি দর কষাকষি করে হোক, যেভাবেই হোক পানির একটা ব্যবস্থা আমাদের করতে হবে। তা না হলে ওই যে ডিস্ট্রিক্ট গুলি, এই যে আপনার রংপুরের ডিভিশনের, এইগুলির ইকোলজি ধ্বংস হয়ে যাচ্ছে, কৃষি হতে পারছে না, বায়োডাইভার্সিটি ড্যামেজ হচ্ছে। এটা এটা একটা জরুরি সমস্যা, একটা মানবিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওই অঞ্চলের জন্য। আচ্ছা, একটা জিনিস, এই আপনার যেটা পদ্মা ব্যারেজ যেটা বলা হচ্ছে আর কি, পদ্মা ব্যারেজ তো অনেক অর্থনৈতিক ইনভলভমেন্টের ব্যাপার আছে এখানে। তো এই পদ্মা ব্যারেজ নিয়েও কিন্তু নানা ধরনের মানে আপনার ভিন্ন মত আমরা শুনতে পাচ্ছি। কদিন আগে আমার এই অনুষ্ঠানে আমাদের আরেকজন অতিথি উনি বলছিলেন যে পদ্মা ব্যারেজ যদি হয় সেটা নাকি আমাদের আপনার ইকোলজিক্যাল নানা রকম প্রবলেম তৈরি করতে পারে। মোহনার দিকে বেশ কিছু জনপদ নাকি ভেসে যেতে পারে, পলির প্রবাহ কমে গেলে সেই সমস্ত পানির তখন বেগ বেড়ে যায়, এবং বেগ বেড়ে গেলে এগুলো হতে পারে। এই ধরনের যে কথাগুলি বলা হচ্ছে, এই কথাগুলো কতটুকু আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়? না, এখানে আপনি সেই প্রোগ্রামটা আমি দেখেছি সেখানে যে ভদ্রলোক বলছেন এটার খুব একটা ভ্যালিডিটি নাই। বলছে যে সেডিমেন্ট যাবে না, সব সেডিমেন্ট আটকা পড়ে থাকবে। অ্যাকচুয়ালি সেডিমেন্টের বিষয়টা, যদিও হাইড্রোলজিস্ট না, সাধারণ একজন বায়োলজিক্যাল সায়েন্সের লোক, ইকোলজির লোক, সেডিমেন্ট আপনার 20% সেডিমেন্ট কিন্তু ফারাক্কার উজানে থেকে যায়। আমরা যে নর্মাল সেডিমেন্ট আসার কথা তার 20% সেই থেকে যায়, যেহেতু ওইখানে পানি কিছুটা স্লো ডাউন হয়। আর তারপরে যে পানিটা আসে সেই পানিটা সেই পানিটা আমাদের এখানে সেডিমেন্ট নিয়ে যাবে একেবারে মোহনা পর্যন্ত, মেঘনার মোহনা পর্যন্ত চলে যাবে, এটাই কথা। কিন্তু পদ্মা ব্যারেজ যদি হয়, সব সেডিমেন্ট তো এখানে আটকা পড়বে না। কেন? আপনার পদ্মা ব্যারেজ হচ্ছে যে এখানে পানি স্টোর করা হবে। পানি তারা স্টোর করবে যতদূর আমি জানি, যখন পানি কমা ধরে, আমরা বলি গ্রামে বলে টান দেয়, যখন কমা শুরু করে অক্টোবর নভেম্বরে, সেই সময় তারা পানিটা ধরবে। কিন্তু সেডিমেন্টটা আসছে কিন্তু জুন জুলাই আগস্ট, ওই সময় বেশি সেডিমেন্ট আসে। আর একটা বিষয় হলো যে পানিটা ধরে রাখা হবে বর্ষার সময়। টোটাল পানি পদ্মা, মেঘনা এবং ব্রহ্মপুত্র এই বেসিনে সারা বছর যে পানি আসে তার পরিমাণ হচ্ছে আপনার 1100 বিলিয়ন কিউবিক মিটার থেকে 1200 কিউবিক 1200 বিলিয়ন কিউবিক মিটার, অর্থাৎ ও প্রচুর পানি আসে। এখন সেই পানির থেকে যদি আপনি 3 বিসিএম বিলিয়ন কিউবিক মিটার পানি রাখেন, লেস দেন 0.3% কম। তার ফলে এইখানে যে ওইখানে সেডিমেন্ট ঘাটতি হবে, সারা দক্ষিণবঙ্গ ডুবে যাবে, ইত্যাদি ইত্যাদি, এগুলি এগুলি হলো আপনার এটা কোনো সাইন্টিফিক ভিত্তি আছে বলে আমার জানা নাই। এটা এটা কেউই বলতে পারবে না যে একেবারে এটা করার জন্য দক্ষিণবঙ্গ ভেঙে যাবে, এই ধরনের কথা একজনে বললেন, শুনলাম। আর তবে সেডিমেন্ট ঘাটতি হওয়ার সম্ভাবনা খুব কম। আর এখানে যে পলি পরে একেবারে নদীর তলদেশ পাংশার উপর থেকে রাজশাহী পর্যন্ত তলদেশ অনেক উঁচা হয়ে যাবে, সেটারও নাই। কারণ ওই সময় নর্মাল ফ্লো থাকবে,
কারণ তখন তো পানি আটকানো হবে না। আবার তাছাড়া এরা বেশ কিছু আন্ডার সুইচ করছে, অর্থাৎ নিচের দিকে পানিটাকে ছাড়ার ফলে যে পানিটা আপনার ডাউন স্ট্রিমে জমা হবে সেটাও কিন্তু আপনার ফ্লাশ আউট হয়ে যাবে। ওইখান থেকে যে রাজবাড়ী থেকে গোয়ালন্দ কত 13-14 কিলোমিটার, এখানে যে যমুনার পানিটা তো এখানে ব্যাপক পানি, ও পানি ইনভার্স ফ্লো এদিকে হতে পারে। সুতরাং এইটা খুব যে বিশাল কোনো সমস্যা হবে এটা কিন্তু আমার সাধারণ একজন মানুষ হিসেবে এই নদী কিছু কাজ করছে তার থেকে আমার এটা ধারণা হয় না, এটার বেশ এক্সাজারেটেড করা হচ্ছে। মানে আমি আবার একটু আমার মতো করে বোঝার চেষ্টা করি, হয়তো এক্সপার্ট মানুষ আমাদের, আমি সহ আমার দর্শকদের অনেকে হয়তো অনেক কিছু টেকনিক্যাল বিষয়গুলো বুঝি না আমরা। আমি আরেকটু আপনার কাছে ক্লিয়ার হতে চাই, এই যে ব্যারেজ যেটা তৈরি করা হচ্ছে পদ্মা অথবা তিস্তা, এটার মূল তত্ত্বটা হচ্ছে যে বর্ষাকালে যখন প্রচুর পানি আসে তখন সেই পানিটাকে আমি পার্শ্ববর্তী একটা রিজার্ভারের মতো করে সেখানে পানিটাকে ধরে রাখবো এবং সেটা বিশাল একটা হবে, এবং সেই ধরে রাখার পর শুকনো মৌসুমে যখন ভারত আমাদের পানি বন্ধ করে দেবে অথবা কমিয়ে দিবে, তখন আমার এই ধরে রাখা পানিটা আমি ব্যবহার করব আমাদের কৃষিকাজে, সেচ কাজে, অথবা অন্য ব্যবহার, নদীতে যে স্বাভাবিক ব্যবহার হয় সেখানে ব্যবহার করব। এই তো মূল তত্ত্বটা নাকি? এখানে একটুই আছে, ঠিক আছে তত্ত্বটা, তবে পানিটা পাশে কোনো আলাদা কোনো জায়গায় ধরে রাখার কথা না। পানিটা ধরে রাখবে ইন স্ট্রিম, মানে নদীর মধ্যেই ধরে রাখবে, দুই পাশে তারা এমব্যাঙ্কমেন্ট করবে বেশ কিছু জায়গা ধরে, সেখানেই তারা করবে। অ্যাট দ্য সেম টাইম যখন আপনার যে মাথাভাঙ্গা, গোড়াই, মধুমতি, কৃষ্ণা, এই চন্দনা, এইসব নদীগুলি হচ্ছে এদের ডিস্ট্রিবিউটরি, এখান থেকে পানিটা এইসব নদীতে যায় এই পদ্মা থেকে। এই নদীগুলির মোহনা মানে পদ্মার সাথে যে সংযোগ জায়গা ওইসব, তারপরে এই নদীগুলিকেও তারা আরো বেশি গভীর করবে, এখানেও পানি আরো বেশি থাকবে। অর্থাৎ পানি যদি বেশি থাকে বেশি দিন ধরে, তাহলে কিন্তু আপনার যে রিজার্ভার যেটা আমাদের যে আন্ডারগ্রাউন্ড, এটাও রিচার্জ হবে। রিচার্জ হলে আপনি সেখান থেকে পানি উত্তোলন করে সেচও করতে পারবেন, শ্যালো দিয়ে আপনি সেচ করতে পারবেন। এটা হচ্ছে এটা। আর একটা তিস্তা নিয়ে যে প্রজেক্ট তারা করতে চাচ্ছেন, তিস্তায় কিন্তু অলরেডি একটা বাঁধ আছে। তিস্তায় যে ডালিয়া পয়েন্টে যে বাঁধটা, সেটাও গজল ডোবার মতো বাঁধ, কিন্তু সমস্যা হচ্ছে কি যে উপরে থেকে তো পানি আসে না। যদি পানি না আসে, এটা ডাইভার্সন ব্যারেজ, আর এটা হলো স্টোরিং ব্যারেজ। এই ডাইভার্স যদি পানি না আসে কি ডাইভার্ট করবে? পানি আসে এই শুষ্ক মৌসুমে, বর্ষাকালে পানি দিয়ে তো আমাদের কোনো লাভ নাই, সেখানে তো প্রচুর পানি, ব্যাপক পানি, বরং ভেঙে যায় ইসের। তো সেই জন্য আপনার শুধু এই ডাইভার্সন এটা যে ব্যারেজটা করা হচ্ছে, এটা অকার্যকর ফেলছে, কারণ আপস্ট্রিম থেকে কোনো পানি দিচ্ছেই না বলা যায়। সেই জন্য হাইড্রোলজিস্টরা, বাংলাদেশের অনেক হাইড্রোলজিস্টের সাথে আমি আলোচনা করি, তারা একটা নতুন আধুনিক পদ্ধতির কথা ভাবছেন, মোর নেচার বেস। সেটা হচ্ছে যে অফ চ্যানেল স্টোরেজ, আপনার ডিস্ট্রিবিউটেড স্টোরেজ চেইন করা। অর্থাৎ যেমন ধরেন যে এই তিস্তায় একটা ব্রেইডেড রিভার, অর্থাৎ এর কিন্তু বেনির মতো অনেকগুলি চ্যানেল, অনেকগুলো 7-8 কিলোমিটার হয়ে যায় আপনার এপার থেকে ওপার। কিন্তু শুষ্ক মৌসুমে পানি কিন্তু একটা চ্যানেল দিয়ে যায়, একটা দুইটা চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ থাকে, বাকি চ্যানেলগুলি অফ থাকে, অফ চ্যানেল। আবার চ্যানেল চেঞ্জ হয়। আপনার এই অফ চ্যানেল গুলিকে যদি আপনার এমব্যাঙ্কমেন্ট দেন এবং দুই পাশে রেগুলেটর বসান, তাহলে কিন্তু বর্ষাকালে প্রচুর পানি আপনি এখানে ধরে রাখতে পারেন অফ চ্যানেলে। প্লাস যে ফ্লাড প্লেন গুলি আছে, প্লাস যে আপনার যে ছোট ছোট নদী আছে, সেই নদীগুলিকে যদি এমব্যাঙ্কমেন্ট করেন, রেগুলেটর লাগান, তাহলে বর্ষাকালে যে পানি আসবে সে পানি ধরে রেখে আপনার শুষ্ক মৌসুমে, অর্থাৎ মার্চ এপ্রিল, যে বৈশাখ জ্যৈষ্ঠ, যে সময় সবচেয়ে বেশি খরা, ওই সময় আপনি পানি ছেড়ে দিলেন, এই অল্প অল্প করে পানি যতটুকু দরকার পানি ছেড়ে দিলে আপনার কৃষিকার্যটা চালাইতে পারতেছেন। আপনি যে ফ্লাড ইরিগেশন না করে আপনি যদি ড্রিপ ইরিগেশন করেন, আপনার যদি মানে সাশ্রয়ী ইরিগেশন করেন, আপনার ফসল যদি সেই রকমের ফসল দেন, তাহলে আমরা
কিছুটা হলেও আমাদের এটা ফিরে আসবে, আমাদের কৃষিটা ফিরে আসবে, বায়োডাইভার্সিটি ফিরে আসবে। অর্থাৎ পানিকে বর্ষাকালে আমরা বিভিন্ন জায়গায় ধরে রাখতে পারি। এটা আপনার যে অফ চ্যানেল, তারপরে আপনার যে ওই ফ্ল্যাট প্লেন, এইসব জায়গায় এটা একটা নেচার বেসড সিস্টেম। এই সিস্টেমের কথা কিন্তু কিছু কিছু হাইড্রোলজিস্টরা বলছেন। আবার আরেকটা আছে যেটা পদ্মা ব্যারেজের মতো বড় একটা প্রজেক্ট, নদীতে আপনি পানি রাখতেছেন, যদি ফেল হয় সবই ফেল। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, আমরা একটু রাজনীতির প্রসঙ্গে যাই, যে এই যে আমি দেখলাম যে আমাদের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে মানে প্রজেক্ট গুলো হাতে নিচ্ছে, যে কাজগুলো হাতে নিচ্ছে, তার মধ্যে হলো এই যে ব্যারেজ তৈরি করা, পানি সংকটের সমাধান করা, পদ্মা অথবা তিস্তার পানি কিভাবে আমরা ব্যবহার করতে পারি, অথবা আমাদের পানি যে ভারত দিচ্ছে না তার বিপরীতে আমরা কি করতে পারি, এ ধরনের নানা ধরনের প্রজেক্ট তারা হাতে নিচ্ছে। আবার আমরা এটাও দেখলাম যে আমাদের এর আগের যে উদাহরণগুলো আমরা দেখেছি, যে নতুন একটা সরকার গঠন হওয়ার পর সরকার প্রধান প্রথমেই ভারতে এক ধরনের মানে ভারত সফর যে তারা শুরু করতো, এবার আমরা আমাদের সরকার প্রধান ভারতেও প্রথম গেলেন না, বরঞ্চ মালয়েশিয়া হয়ে বেসিক্যালি চীনেই গেলেন। তো এই যে ব্যারেজ তৈরি করা, পদ্মা ব্যারেজ বলেন, তিস্তা ব্যারেজ বলেন, এদিকে বেশি গুরুত্ব দেওয়া, চীন সফর করা, এগুলোর মাধ্যমে কি ভারতের সঙ্গে যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে কোনো টানাপোড়েন আপনি অনুভব করেন? দেখেন, অত্যন্ত একটা জটিল অবস্থায় কিন্তু বাংলাদেশ আছে পানির ব্যাপারে। আপনি দেখেন যে গঙ্গার যে চুক্তিটা 30 বছর আগে করা হয়েছে, রাফলি এই বছরের ডিসেম্বরের 11 তারিখে কিন্তু এটা এক্সপায়ার করে যাবে। এটার ওই পর্যন্তই। এখন এটাকে রিনিউ করতে হবে। যদি আপনি রিনিউ করেন যেভাবে আছে ঠিক সেইভাবে, তাতে যে খুব সমস্যার সমাধান হবে তা তো না। এই 30 বছরে তো আমরা দেখছি যে আমাদের সুন্দরবনের পশ্চিমাংশ লবণাক্ত হওয়ার ফলে সুন্দরী গাছে ডাই ব্যাক হচ্ছে, আপনার নদীগুলি শুকিয়ে যাচ্ছে। তার জন্যই তো এই পদ্মা ব্যারেজের করতে হইলো। সুতরাং আমাদের একটা নতুন চুক্তি করতে হবে, যে চুক্তিতে পানি এনশিওর করতে হবে, শুধু পার্সেন্টেজ না, কি পরিমাণ পানি আসবে, যেটা 77 সনের যে একটা হয়েছিল, এগ্রিমেন্ট হয়েছিল সেখানে। তারপরে আপনার আর্বিট্রেশনের ব্যবস্থা থাকতে হবে, গ্যারান্টি ক্লজ থাকতে হবে, এনভায়রনমেন্টাল ফ্লো এনশিওর করতে হবে, যেটা আধুনিক চুক্তিগুলিতে সেগুলো আছে। সেগুলো তো সময় আমাদের নাই, আমাদের সেই রকম সময় কিন্তু নাই। অ্যাট দ্য সেম টাইম আমরা কি করতে পারি? আমরা চুক্তি ছাড়া কিন্তু থাকা খুবই খারাপ। আমাদের 8 বছরের চুক্তি ছাড়া ছিলাম এই গঙ্গার, তখন কিন্তু পানি ইচ্ছে মতো দিত, একসময় বন্ধই করে দিতে পারে ইচ্ছে করলে তারা, শেষ গ্রীষ্মকালে শুষ্ক মৌসুমে। সুতরাং চুক্তি আমাদের রাখতে হবে। তা আমি মনে করি কি, ব্যক্তিগত ভাবে আমার হচ্ছে যে আমরা বর্তমান চুক্তিটাকে এক্সটেন্ড করি 2-3 বছরের জন্য। এই 2-3 বছরের মধ্যে আমরা ডিপ্লোমেসি, আমি চাইলেই তো হবে না, কিন্তু ওরা না চায়। আমাদের সেটা চেষ্টা করতে হবে। আমাদের তো লেভারেজ আছে, আমাদের লেভারেজ আছে না, তাদেরকে আমরা 10টা নৌপথ দিছি, ট্রানজিট দিছি, অনেক কিছু আছে। একেবারে যে লেভারেজ নাই তা তো না, আমাদেরও কিছু করার আছে। এখন যদি আপনি 2-3 বছরে করেন, পানিকে আপনার অগমেন্ট করতে হবে, পানিকে বাড়াতে হবে। গঙ্গার পানি কিন্তু কমে গেছে, কারণ প্রচুর পরিমাণের তার পানি উইথড্র করে ইরিগেশনের বিভিন্ন পারপাস